স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। শ্যামলদা, গতকালের একটা খুব সুন্দর খবর আছে, সেটা হলো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে যেখানে সেখানে ময়লা ফেললে ন্যূনতম 100 টাকা জরিমানার বিধান রেখে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করতে যাচ্ছে সরকার। বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় যেখানে ঢাকার অবস্থান নিচ থেকে দ্বিতীয়, 140-এর মধ্যে 139 অপরিকল্পিত নগর বলা হচ্ছে ঢাকাকে, সেখানে এই ধরনের একটি পদক্ষেপ আসলে কি ভূমিকা রাখতে পারে? কিচ্ছু ভূমিকা রাখবে না, কিভাবে? একেবারে এক কথায় বলতে গেলে। কারণ আমরা সাংবাদিক হিসেবে এই সমস্ত পদক্ষেপ দেখতে দেখতে আমাদের এত হতাশার জায়গা তৈরি হচ্ছে, কারণ এগুলো কোনো আলটিমেটলি আপনি এর কোনো সুফল পাবেন না। আপনার দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে আমাদের নাগরিক আচরণ হতে হবে, আর হচ্ছে একটা কঠোর শাস্তি থাকতে হবে। আমাদের নাগরিক আচরণ তো নাই, আর শাস্তি যদি হয় 100 টাকা, কে মানবে? আমাদের বড় দুর্বলতা এটাই। আমাদের এখানে আপনি যদি ট্রাক চালিয়ে মানুষ খুন করে ফেললে মাত্র 2 বছরের আপনার জেল জরিমানা। তো এইরকম শাস্তি দিয়ে কখনো আপনি পারবেন না। পৃথিবীতে আপনি যদি দেখেন, সাউথ ইস্ট এশিয়ার অনেক দেশের উদাহরণ দেখেন, ওখানে সামান্য একটা চুইংগাম ফেলার জন্য কত টাকা ফাইন করে, একটা ট্রাফিক ভায়োলেশনের জন্য। আপনি জাপানে যদি 10 মিনিট অতিরিক্ত আপনি গাড়ি পার করে রাখেন, বাংলাদেশি টাকা অন্তত 14,000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। সেখানে আপনি 100 টাকা দিয়ে আপনি মানুষকে ইয়ে করতে পারবেন? এই যে আইন মানতে অভ্যস্ততা তৈরির জন্য এটা একটা হচ্ছে অভ্যস্ততা, আর একটা হচ্ছে আইনের প্রতি ভয় পাওয়া। আইন এমন একটা জিনিস, এটা আমাদের স্বীকার করতে হবে। আইনের মূল ইয়ে হচ্ছে আইনকে লোকে ভয় পেতে হবে। আমাদের এখানে আইনকে ভয় পায় না কেন? কারণ আইনটা প্রথমত কার্যকর না, দ্বিতীয় কার্যকর হলেও সেটা খুবই মিনিমাম একটা শাস্তি। ফলে এই দুটো দিক থেকে আপনি যদি আশা করেন নগর খুব পরিকল্পিত হয়ে যাবে, নগর খুব, আপনি দেখেন না রাস্তার উপরে ফুটপাত আছে, ফুটপাতের উপরে ফুট ওভার ব্রিজ আছে, আমরা কেউ যাই না, কেউ করে না, এবং না করলে এর কোনো শাস্তি নেই। আপনি পৃথিবীর যে কোনো দেশের রাস্তা যেখানে সেখানে পার হন তো। আমরা আজকে একটি কাগজে ছবি আছে এরকম যে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তার নিচ দিয়ে লোক পারাপারের জন্য পুলিশই সহায়তা করছে। তাহলে আপনি কি করে আপনি একটা সুন্দর নগর আশা দেখছেন? মোবাশ্বের ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন হলো যে ঢাকা শহর পরিকল্পনা নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে, অনেক ভুলের কথা আমরা শুনে থাকি। অতীতের যে ভুলগুলো সেগুলো থেকে বেরিয়ে এসে নতুন কি ধরনের পরিকল্পনা এখন করা উচিত, একটু ছোট করে জানাচ্ছি। খুব সিম্পল ব্যাপার। ঢাকা শহরকে চাইলে আগামী 1 বছরের মধ্যে একেবারে অন্য আরেক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। কারণ পৃথিবীতে ঢাকা শহর সম্ভবত একমাত্র রাজধানী যার এত বিউটি আছে। যেমন বেহেশত সম্পর্কে বলা হয়েছে কোরআনে প্রতিটা জায়গায় যে বেহেশত মানে কি, বেহেশত চিনলা না, সেই যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। পৃথিবীতে ঢাকা শহর হলো একমাত্র রাজধানী যে রাজধানীর চারপাশ দিয়ে 5টা নদী আছে। শুধু 5টা নদী না, 5টা সুইট ওয়াটারের নদী আছে। ঢাকা শহরে যে পরিমাণ উন্মুক্ত স্থান আছে গোপনে, সেগুলি খুব কম রাজধানীতে আছে। আমাকে এখন জিজ্ঞেস করতে পারো কোথায়? পুরানো এয়ারপোর্ট দখল করে রেখেছে এয়ারফোর্স, এবং যাতে পাবলিক দেখতে না পায় সেজন্য এমআরটি-কে সরানো হয়েছে। এমআরটি থেকে দেখা যাবে ভিতরে। আগে ছিল গ্রিল, সেটা গ্রিল বন্ধ করে 10 ফিট উঁচা দেওয়াল তোলা হয়েছে যাতে পাবলিক গ্রিন দেখতে না পায়, উন্মুক্ত স্থানটা দেখতে না পায়। গলফ কোর্স আছে কয়টা মানুষ সেখানে যায়? এগুলি নিয়ে চিন্তা যদি আমরা করি, আমরা ঢাকা শহরকে সত্যিকার অর্থে গুছাইয়া ফেলতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমি ওনার কথা নিয়ে বলি যে এই 100 টাকা বহু লোককে পাওয়া যাবে, সে ইচ্ছে করে 4 বার ফেলায় 4টা 100 টাকার নোট দিয়ে দেবে, এরকম অবস্থা আছে। কারণটা হচ্ছে, একটুখানি বলতে হবে, একটুখানি বলে নেই, যে শহরে চিফ জাস্টিস প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে সরকারের মন্ত্রী, সরকারের এমপি, সরকারের সেক্রেটারি রং সাইড দিয়ে গাড়ি নিয়ে যায়, কারো ক্ষমতা নাই সেই গাড়ি থামানোর। আপনি সেটা সম্পর্কে বলে ফেলেছেন। আমার সাথে চিটাগাং চট্টগ্রাম থেকে একজন অতিথি আছেন, প্রকৌশলী মোহাম্মদ আলী আশরাফ। তিনি চট্টগ্রামের নগর পরিকল্পনাবিদ। জনাব আলী আশরাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন। প্রথমেই আপনার কাছে আমি জানতে চাইবো যে নগর পরিকল্পনার ক্ষেত্রে চট্টগ্রামের দুর্বলতাগুলো আপনার কাছে কি মনে হয়, সেটা একটু শুনতে চাইবো। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের একটা অপূর্ব সুন্দর এবং ফাংশনাল নগরী হওয়ার মতো সমস্ত যোগ্যতা আছে, কিন্তু আমাদের প্রয়াসের যে সচেতন প্রয়াস যেটা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা ব্যর্থ। এবং আমাদের কিছু কিছু বেসিক বিষয় আছে। চট্টগ্রামের 1995 সনের একটি মাস্টার প্ল্যান আছে, 2008 সনে ডিটেইল এরিয়া প্ল্যান হয়েছে,
কিন্তু আমরা সেই প্ল্যানের প্রয়োগ করি না, এবং সেই প্ল্যান প্রয়োগ করার ব্যাপারে আমাদের একটা উন্নাসিকতা এবং উদাসীনতা কাজ করে। যদি উদাহরণ দিতে হয় তাহলে আমি বলবো যে চট্টগ্রামের একটা ড্রেনেজ মাস্টার প্ল্যান আছে। 1995 সনে এই মাস্টার প্ল্যানটি হয়, এবং সেই মাস্টার প্ল্যানে ফেজ 1-এর প্রথম অগ্রাধিকার ভিত্তিক যে কাজগুলি করতে হবে সেগুলো চিহ্নিত করা ছিল। নতুন খাল খনন করার কথা ছিল, এবং সিল ট্র্যাপ করার কথা ছিল, চাকতাই খালের মুখে নেভিগেশন গেট করার কথা ছিল। এরকম যেসব প্রস্তাবনাগুলি ছিল গত 15-20 বছরে কেউ এটা নিয়ে মাথা ঘামায়নি। দীর্ঘদিন পরে এইবারই প্রথম চট্টগ্রামের একজন মেয়র একটা খাল খনন করার প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছে, এবং সেটা অনুমোদিত হয়েছে। কিন্তু ওই একটা খাল যেটা এখন 200 কোটি টাকার উপরে লাগতেছে, যে ফেজ 1-এর কাজটা যদি আমরা 15 বছর আগে করতাম তাহলে সেই ফেজ 1-এর অনেকগুলি কাজ মিলে আমাদের খরচ হতো 1992 বাজার দরে 88 কোটি টাকা। সেটা আমরা করি নাই। তাহলে এটি একটা। আবার আমাদের যানজটের ক্ষেত্রে দেখেন, চট্টগ্রামের ট্রান্সপোর্টেশন একটা বড় সমস্যা, এবং সেটা নিয়ে আমরা দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি। কিন্তু মাস্টার প্ল্যান নামক সেই ডকুমেন্টটাতে যে প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে সেগুলি মানার ব্যাপারে আমাদের খুব একটা আগ্রহ নেই, এবং সেখানে সিডিএ বলেন বা সিসিসি বলেন, যে সরকারি সংস্থাগুলি আছে তাদের মধ্যে একটা আশরাফ, আপনি যান চলাচলের কথা বলছিলেন, এখানে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। গতকালকে একটি সিদ্ধান্ত হয়েছে যে চট্টগ্রাম নগরে যান চলাচলকে শৃঙ্খলায় আনতে একটি রুটের সব বাসকে একক প্রতিষ্ঠানের আওতায় আনা হবে। এই সিদ্ধান্তটা আসলে কতটা কার্যকর করা সম্ভব হবে আপনি কি মনে করেন? আমার কাছে এটি অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত মনে হয়েছে। আমাদের অগোচরে এরকম কিছু জিনিস কিন্তু চট্টগ্রামে হচ্ছে। আপনি যদি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে এসালামের গাড়িগুলির কথা ভাবেন, সৌদিয়ার গাড়িগুলির কথা ভাবেন, আমাদের হয়তো ধারণা এই গাড়িগুলি সব একই মালিকের নিয়ন্ত্রণে, আসলে কিন্তু তা না। বিভিন্ন মালিকের নিয়ন্ত্রণে গাড়িগুলি ব্যবহার করা হয় বলে আমি শুনেছি, এবং ব্র্যান্ডটা একটা। তো এরকম হলে ম্যানেজমেন্টটা সোজা, আর এরকম হলে এক একটা গাড়ির ব্যক্তিগতভাবে গাড়ির প্রতি আয় বাড়ানোর চেষ্টাটা থাকবে না। এখন যেটা হয় যে ইন্ডিভিজুয়াল মালিকদের যে রুট পারমিটটা দেওয়া আছে, তার যেই রুটে চলার কথা সে দেখা যাচ্ছে সেই রুট বাদ দিয়ে অন্য রুটে বেশি চলে, এবং সেই ক্ষেত্রে আমাদের মনিটরিংটা টোটালি নাই। এবং এখন যেটা বলা হয়েছে, যেটা আপনি বললেন, আমি আপনার কাছে শুনলাম, সেটা যদি সত্যি সত্যি করা হয় তাহলে এতে আমরা উপকৃত হব, এতে কোনো সন্দেহ নেই। আমার আরেকটা যেটা প্রশ্ন, যে চট্টগ্রামের একটা বড় সমস্যা ছিল যে জলাবদ্ধতা অনেক বেশি ছিল, পানি জমে যেত। এই ধরনের সমস্যা থেকে আসলে চট্টগ্রামবাসী কতটা মুক্তি পেয়েছে এখন পর্যন্ত? চট্টগ্রামবাসী মোটেই মুক্তি পায় নাই, এবং যত দিন যাচ্ছে স্বাভাবিক নিয়মে জলাবদ্ধতার পরিমাণ বাড়ছে। আগে যদি চট্টগ্রামের 3 ভাগের 1 ভাগ শহর পানির নিচে থাকতো, এখন অর্ধেক শহর পানির নিচেতে জনাব আলী আশরাফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শুনছিলেন মামুন ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আসলে আমাদের এখন ঢাকার জন্য কি করণীয়? চট্টগ্রামের সমস্যাগুলো শুনছিলাম, ঢাকায় ওই একই ধরনের সমস্যা কিন্তু আছে। দেখেন, আমার এটা অদ্ভুত লাগে বাংলাদেশে। জাস্ট আমি একটা সাধারণ জায়গা থেকে বলি যে আমরা যখন ঢাকার বাইরে যাই, আমার যেমন মফস্বলে আমার বাড়ি, আমি যাই, আমি সেখানে দেখি রাস্তাঘাট কিন্তু অনেক ভালো। আপনি ভিতরে যান, রাস্তাঘাট অনেক ভালো। ঢাকা শহরে আপনি হাইওয়ে একটু গলিতে ঢুকবেন, দেখবেন যে রাস্তাঘাটের কাহিল অবস্থা, এবং এটা আমাদের খুব অবাক লাগে। এবং আমি যেটা আমার কৌতূহল থেকে আমি একটু করে দেখলাম যে ওইসব জায়গায় কিন্তু রাস্তাঘাটের অনেক রক্ষণাবেক্ষণ হয়, অন্য কিছুর ম্যানেজমেন্ট হয়। কারণ মানুষ হচ্ছে এখানকার যে স্থানীয় প্রশাসন তাকে চেনে, পৌরসভার চেয়ারম্যানকে মানুষ চেনে, এমপিকে মানুষ চেনে, এবং এমপি এদের এক ধরনের জবাবদিহিতা আছে। ঢাকা সিটি বা চিটং সিটির ক্ষেত্রে যেটা হয়, আমাদের যেমন আমাদের এলাকার এমপিকে আমরা জানি না, তাকে কে পাবে, কে দাঁড়াচ্ছে, কি করছে, এই শহরটার প্রতি আমাদের মানে ঠিক ওনারশিপটা নাই। মানে বড় সিটিগুলোর ক্ষেত্রে এই ওনারশিপটা না থাকার ফলে এদের জবাবদিহিতাও নাই। আমরা মানুষের কোনো চাপ তৈরি করি না। ভাই, আমরা হাতির ঝিলের মতো একটা চমৎকার স্থাপনা, সেটাকে আমরা ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি না। বুড়িগঙ্গাকে দূষণ এবং দখলমুক্ত করা একটা অনেক বড় যেটা সমস্যা, সেটা করতে পারছি না। এই ধরনের বেসিক কাজগুলো আমরা করতে পারছি না কেন? এটা আসলে কার ব্যর্থতা? না, এই কাজগুলির সাথে কিন্তু সরকার ওতপ্রোতভাবে জড়িত। সরকারকে এগুলির দায়িত্ব নিতেই হবে। আমি মাঝে মাঝে একটি কথা বলি, সেক্টর কমান্ডার ফোরামের ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরও, যে প্রয়োজনে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেও যারা নদী দূষণ করছে তাদের বিচার ইমিডিয়েটলি করা উচিত। কারণ যুদ্ধাপরাধী দ্বারা একটা পিরিয়ডের মানুষের ক্ষতি করেছে, আর যারা এই নদী দূষণ করছে, আমাদের মতন জ্ঞানী গুণী শিক্ষিত পয়সাওয়ালা মানুষরা, তারা কিন্তু পরবর্তী প্রজন্মকে একেবারে ধ্বংস করে দিচ্ছে, এবং বছরের পর বছর, যুগের পর যুগ এটার
খেসারত কিন্তু আমাদেরকে দিতে হবে। জি। এই ব্যাপারে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সরকারকে, এবং সরকারের পাশে জনগণকে দাঁড়াতে হবে। এর তো বিকল্প নাই। অবশ্যই। এই লোকগুলির কি বিচার হচ্ছে? এবং পৃথিবীতে কোন রাষ্ট্রে আমরা প্রায়ই কি বলি, এই যে 100 টাকা ফাইনের কথাটা আসলো, আমরা প্রায়ই বলি অমুক ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পৃথিবীর কোন দেশে পার্টিকুলার একটি দুটি ক্ষেত্রে আইন প্রয়োগ করলে কাজ চলে না। যেমন এক সময় বলা হলো যে ভিআইপি রোডে ট্রাফিক আইন